গিরিশ যেন কিভাবে মারা গিয়েছিল? সেটা প্রাসঙ্গিক নয়। আমি একমত, কিন্তু কৌতূহলী। মনে রেখো, এই কৌতূহলী কিন্তু একদিন বিড়ালের মৃত্যুর কারণ হয়েছিল। দেখো, জানোয়ার আমি পছন্দ করি না, তাই বিড়ালের মৃত্যু আমার মনে কোনো রেখাপাত করে না। আর হত্যার কথাই যদি বলো, তাহলে কুকুর মারতে আমি ভালোবাসি, বিশেষ করে তাদের মিলন ঋতুতে। কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। তুমি আমাকে বলো, গিরিশ নিজেকে মারল কিভাবে? সে সেই সময় ছিল একজন সুখী মানুষ। তখন তার পূর্ণ যৌবন, তার ছিল বন্ধু বান্ধব, আর তার ছিল প্রেম। যারা আত্মহত্যা করে তাদের সকলেরই প্রেম থাকে মনে। এই প্রেমের পরিপূর্ণতাই তাদের আত্মহত্যা প্রবণ করে তোলে। সেটা সমস্যা নয়। সমস্যা হচ্ছে একটা সময়ের পর সে নিজেকে আর ভালোবাসতে পারছিল না। কথিত আছে, নিজে যদি নিজেকে ভালোবাসতে না পারো, তাহলে অপরের ভালোবাসাও তুমি পাবে না। ব্যাপারটা ঠিক তেমন নয়। যারা প্রেম ব্যাপারটায় অভ্যস্ত হয়ে পড়ে, তারা তখন নিজেদের খুঁজে পেতে থাকে অপরের মধ্যে। তাদের মধ্যে থেকে উৎসারিত ভালোবাসা শুষে নিতে থাকে তাদের প্রেমাস্পদরা। ব্যাপারটা হয়ে দাঁড়ায় মাকড়সার জালে পড়া পতঙ্গের মতো। সম্পূর্ণ প্রেম নিঃশেষ না হওয়া পর্যন্ত নিষ্কৃতি মেলে না। তারা তখন সম্পূর্ণ রিক্ত হয়ে যায়, আর নিজেদের ভালোবাসার মতনও প্রেম তাদের মনে থাকে না। গিরিশের অনেকটা সময়ের পর কতকটা তাই মনে হয়েছিল, তাই সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। আত্মহত্যা কোনো কাজে আসে না। একটা জীবনের শেষ আসলে কোনো কিছুর সমাপ্তি নয়। বলতে পারো, অন্য আর এক রকম সমাপ্তির সূচনা মাত্র। এটা তো ও জানতো। আমি যতদূর জানি, আত্মহত্যা পরিকল্পনা মাফিক হয় না। আত্মহত্যা কোনো সহজাত ক্রিয়াও নয়, চেতনার গভীর থেকে উঠে আসা একটা উপলব্ধি। আদিমতম প্রবৃত্তিকে উস্কে দেয়, আনে প্রাণচক্র স্তব্ধ করার প্রবণতা। গিরিশের দুঃখবোধ, শোকবোধ, আঘাত সহ্য করার ক্ষমতা তার অস্তিত্বকে এতটাই সংকটময় করে তুলেছিল যে সে নিজেকে বিশ্বাস করাতে শুরু করেছিল যে পৃথিবীটাকে তার কোনো প্রয়োজন নেই, আর পৃথিবীরও প্রয়োজন নেই তাকে। এই দুই বোধের বিপ্রতীপ অবস্থানে দাঁড়িয়ে সে নিজেকে হত্যা করার সিদ্ধান্ত নিল। আমাকে গিরিশের মৃত্যুর প্রক্রিয়াটি নিয়ে বলো। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় যে স্বেচ্ছা মৃত্যুর সময় প্রযুক্তি মরণশীল ব্যক্তিকে কিভাবে সাহায্য করে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যেমন গিরিশের ভাগ্যে জুটে গিয়েছিল ওর বাবার 303 লি এনফিল্ড রাইফেল। গিরিশের বাবা পুলিশের সশস্ত্র হাবিলদার ছিলেন। একদিন গিরিশ চুপি চুপি ওর বাবার বন্দুকটা নিয়ে বাথরুমে গেল। আয়নায় নিজেকে দেখলো, আত্মতৃপ্তির হাসি হাসলো যেমনটা সে সিনেমায় দেখেছে। তারপর সে ভাবলো শহীদদের কথা, যারা তার মাথায় ঢুকেছিল স্কুল পাঠ্য মারফত। তারপর বন্দুকের নলটা থুতনির তলায় রেখে গুলিটা চালিয়ে দিল। গুলিটা ওর খুলিটা থেঁতলে দিয়ে বেরিয়ে গেছিল। এই রাইফেলটার একটা বিস্তারিত ইতিহাস আছে, সে গল্পটা আমি পরে আসছি। তার আগে এটা শোনো।
গিরিশ কিন্তু রাইফেলটা ওর হাতের তালুর মতো চিনত, জানতো ওর কল কবজা কিভাবে কাজ করে। ওর বাবাই ওকে এসব শিখিয়েছিল। ছোটবেলা থেকেই গিরিশের বাবার খুব গর্বের আর শখের বস্তু ছিল ওই বন্দুকটি। বয়স সন্ধিকালের সময় থেকেই বন্দুকটার সঙ্গে ওর একটা বিশেষ শখ গড়ে ওঠে। 303 লি এনফিল্ড রাইফেল খুবই পরিচিত একটি অস্ত্র। পুলিশ বাহিনীর কাছে, ব্যক্তিগত সেনাবাহিনীর কাছে, এমনকি খাপ পঞ্চায়েত প্রধানদের কাছে, সকলেরই কাছে। হ্যাঁ, ব্রিটিশদের ফেলে যাওয়া একটা মারণাস্ত্র। ওরা বাতিল করলো আর আমরা তুলে নিলাম। খুব ধীর গতির বন্দুক। একবার গুলি ছোঁড়ে, তারপর গুলি করার আগে সেফটি ক্যাচ টেনে ফায়ারিং চেম্বারে গুলিটা আনতে হয়। একদিকে ভালো, এতে গুলি প্রতি মৃত্যুর হারটা কম থাকে। ঠিক। এবার গিরিশের ব্যাপারটা বলো। গিরিশ সেদিন ভালো করে সর্ষের তেল গরম করে বন্দুকটা সাফ করলো। লোহার শলার ওপর ন্যাকড়া জড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করলো বন্দুকের নলের ভেতর, তারপর বাইরেটা। অন্যান্য যন্ত্রাংশগুলো ডুবিয়ে রাখলো তেলে। এরপর সে বন্দুকটাকে সাজালো মালা আর চন্দন, তারপর তাতে পরিয়ে দিল মায়ের বিয়ের চেলি, ঠিক যেন নতুন বউ। গিরিশ কি রাইফেলটাকে নিয়ে কাম কল্পনায় মশগুল হতো? হয়তো রাইফেলটা নিয়ে, হয়তো শিশুকালে মৃতা মাকে নিয়ে, হয়তো মা কালীকে নিয়ে। সবই অবচেতনের ব্যাপার। তারপর কি হলো? তারপর গিরিশ রাইফেলটাকে দাঁড় করালো, পুজো করলো খানিকক্ষণ, তারপর উচ্চারণ করলো বীজ মন্ত্র, যা সে তার বাবার কাছ থেকে শিখেছিল। বন্দুকের জন্যে বীজ মন্ত্র? হ্যাঁ, এক বিশেষ গুরু মন্ত্র। প্রত্যেকবার গুলি ছোঁড়ার আগে এই মন্ত্র উচ্চারণ করা হতো। তোমাকে বলেছিলাম না, এই রাইফেলটার একটা ইতিহাস আছে। এই রাইফেলটা যিনি প্রথম ব্যবহার করতেন তিনি একজন তান্ত্রিক ছিলেন। তিনি এই বীজ মন্ত্র আবিষ্কার করেন যখন তিনি আফ্রিকায় জার্মান বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিলেন 1940 সালে। পরে জার্মান সৈন্যদের হাতে ধরা পড়ে তাকে তিউনিসিয়ার একটা ক্যাম্পে চালান করে দেওয়া হয়। ওই ক্যাম্প থেকে উনি পালিয়ে যান আর আজাদ হিন্দ ফৌজে যোগ দেন। 1945-এ বার্মাতে ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে আজাদ হিন্দ ফৌজের 7 দিন টানা সংঘর্ষ হয়। এই রাইফেল দিয়ে 37 জন ব্রিটিশ সৈন্যকে হত্যা করা হয়। প্রত্যেকবার গুলি ছোড়ার আগে উনি এই বীজ মন্ত্র উচ্চারণ করেছিলেন। পরে অবশ্য ইম্ফলে এই তান্ত্রিক ব্রিটিশ সৈন্যদের হাতে ধরা পড়ে যান আর অস্ত্রটি ব্রিটিশ বাহিনীতে চলে যায়। গুলির আগে বীজ মন্ত্র কেন? এর পেছনে একটা আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে। প্রতিবার গুলি ছোঁড়ার আগে উচ্চারিত মন্ত্র তোমাকে দেবে সেই গুলি থেকে তোমার কর্মের বিচ্যুতি। অর্থাৎ প্রতিবার মন্ত্রোচ্চারণের পর গুলি ছুঁড়লে সেই গুলির কৃতকর্মের জন্য তুমি দায়ী থাকবে না। তোমার বিবেকেও তোমার কর্মের কোনো ছাপ পড়বে না। অর্থাৎ তোমার সকল দায়কে নিষ্কৃতি দিয়ে সেই গুলি ছুটে যাবে তার নিজের কর্ম করতে, এবং ওই গুলি দিয়ে কারোর প্রাণ নাশ হলে তোমার নৈতিক বা মানবিক কোনো দায় থাকবে না। গিরিশের বাবাকে কি কখনো এই মন্ত্র উচ্চারণ করতে হয়েছিল? হ্যাঁ, 1992 সালে বম্বেতে যখন দাঙ্গা হয়েছিল, বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরের কথা। সেদিন 7ই ডিসেম্বর বম্বের ভিন্ডি বাজার অঞ্চলে একটা জমায়েত হয়, সশস্ত্র জমায়েত। সেখানকার কিছু সশস্ত্র মুসলমান ভিড় করে একটা মন্দির ধ্বংস করার জন্য। প্রশাসনের তরফ থেকে তাদের উদ্দেশ্য ব্যর্থ করার জন্য
আর এলাকায় পুনরায় শান্তি ফিরিয়ে আনার জন্য একদল সশস্ত্র পুলিশ বাহিনীকে পাঠানো হয়। সেই দলে গিরিশের বাবাও ছিল। কমান্ডিং অফিসার গুলি ছোঁড়ার নির্দেশ দেয়। আমার গায়ে কাঁটা দিচ্ছে। গিরিশের বাবা মন্ত্রসহ গুলি ছুড়লেন। হ্যাঁ, তিনি মোট 17 রাউন্ড গুলি ছুঁড়েছিলেন। তিনি এর আগে কখনো এরকম পরিস্থিতির সম্মুখীন হননি। কোনো ধর্মীয় উন্মাদনা তার মধ্যে কাজ করেনি। তিনি ওরকম পরিস্থিতিতে পড়ে খানিকটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। বীজ মন্ত্র উচ্চারণ করে উনি মোট 10 রাউন্ড গুলি ছুঁড়েছিলেন, কিন্তু পরের 7 রাউন্ডে তা আর সম্ভব হয়নি। ভিড় সামলানোর জন্য এতটাই মুশকিল হয়ে গেছিল যে আশ্চর্যজনকভাবে গিরিশের বাবার হাতে একই পরিবারের 7 জনের মৃত্যু হয়। মন্ত্র উচ্চারণ না করে গুলি ছোঁড়ার জন্য সেই মৃত্যুগুলোর দায় নিয়ে নিয়েছিল তার বিবেক। গিরিশের বাবা তাহলে মোট 7 জনকে মেরেছিলেন? না, মোট 17 জনকে মেরেছিলেন। 7 জনের জন্য অনুশোচনায় দগ্ধ হয়েছিলেন। তারপর কি হলো? তারপর যা হয়, আইনি সময় অপচয়। সব ব্যবচ্ছেদের পর গিরিশের মুন্ডুহীন দেহটা আমরা পেলাম তার 3 দিন পরে। মাথার জায়গায় একটা মাংসের তাল পাকানো, ব্যান্ডেজের মতন ওষুধ জড়ানো কাপড়ে। ডাক্তার আমাদের বারণ করেছিল ওটা খুলতে। বলেছিল ওখানে দেখবার মতো কিছুই অবশিষ্ট নেই আর। আচ্ছা, গিরিশ কি কোনো সুইসাইড নোট লিখে গিয়েছিল? কেন? আমার স্বেচ্ছামৃত্যুর ইচ্ছাপত্র সংগ্রহ করার নেশা আছে। আমার তেমন কিছু জানা নেই। গিরিশের মৃত্যু যত না নিয়তিদৃষ্ট, তার চেয়ে অনেক বেশি দর্শন স্পৃষ্ট। তোমরা গিরিশের মৃতদেহ নদীতে ভাসালে না কেন? এই সৎকার পদ্ধতিটা আমার খুব পছন্দের। তাতে গিরিশের মৃতদেহ কাক শকুনের খাদ্য সংস্থান তো করত। শকুন প্রজাতিটা পক্ষীকুল থেকে লুপ্তই হয়ে গেছে প্রায়। কিভাবে? তারা জানোয়ারদের থেকে আরো বেশি করে শ্রম আদায় করবে বলে তাদের শরীরে স্টেরয়েড ঢুকিয়ে দিত। ওই পশুরা মরে গেলে সেই স্টেরয়েড হরমোনে বিষ হয়ে যায়। শকুনেরা সেই মাংস খেত। পরে সেই বিষ নষ্ট করতে লাগলো ওদের পাকস্থলী, নিষ্ক্রিয় করতে লাগলো যকৃৎ, স্থবির করতে লাগলো তাদের মস্তিষ্ক। একটা সময় ওরা ডানা নাড়াতেও ভুলে গেল, এক জায়গায় জবুথবু হয়ে বসে থাকত। আর বড় বড় ইঁদুরেরা এসে ওদের খেয়ে ফেলতে লাগলো। আমি ওই ইঁদুরগুলোকে দেখেছি। তুমি ওদের দেখলে কোথায়? চাঁদহীন রাতে ওরা ডানা মেলে উড়ে যায় সঙ্গবদ্ধভাবে, ধীর গতিতে। আমাকে একটু বিস্তারিত করে বলো, মন্ত্রটা উচ্চারণের সময় ও কি কি ভাবছিল, কি বা চলছিল ওর মনে? পরবর্তী পর্যায়গুলো কি ও ভেবে চলেছিল? গিরিশ খুব ছেলেবেলা থেকে খুব ভালোভাবে রপ্ত করেছিল মন্ত্রটা। তাই যখন তখন সে ওটা নির্ভুল উচ্চারণ করতে পারত। সেদিনও রাইফেল পরিষ্কার শেষ করে ও একটি গুলি নির্বাচন করলো আর যথাস্থানে স্থাপন করলো নিখুঁতভাবে। রাইফেল সাজানোর পর সে রাইফেলটিকে রাখলো তার 2 উড়ুর মাঝখানে। আর তারপর আত্মরতিতে মগ্ন হলো। আত্মরতির সময় তার মাথায় কি চলছিল আমি বলতে পারবো না। আত্মরতি সমাপন হলে তার স্খলিত বীর্যের অর্ঘ্য সে ঢেলে দিল রাইফেলের নলের ভেতর।
আর তার জীবন রেণু সম্বলিত রেতো গিয়ে স্পর্শ করল উদ্গীরণের প্রতীক্ষায় থাকা সেই গুলিটিকে। তারপর গিরিশ বীজ মন্ত্র উচ্চারণ করে রাইফেলের নল ভরে নিল তার মুখের ভেতর আর ট্রিগারটা টেনে দিল। ওই রেতব্বান গুলিটি ওর মাথাটা নিশ্চিহ্ন করে বেরিয়ে গেছিল। প্রথমবার তুমি বললে বন্দুকের নলটা রেখেছিল থুতনির তলায়, এখন বলছো মুখের ভেতর। প্রথমবার তো কোনো স্বমেহনের কথা বলনি। তুমি কি বানিয়ে বলছো? সত্যি কোনটা? তোমার কোনটা প্রয়োজন? একটি মৃত্যুর বিস্তারিত বিবরণ, না মুখরোচক কেচ্ছা কাহিনী? আমি আমার মতন করে বিবৃত করলাম, তুমি তোমার মতন করে বুঝে নিও কোনটা চাও, বিবরণ না মুখরোচক কেচ্ছা কাহিনী। তুমি কেমন আছো? আগের চেয়ে ভালো। ওটা তোমার অনুমান। না, গিরিশের সঙ্গে সামান্য সময় কাটালে তা বোঝা যায়। সে নানান ছলাকলায় আর মিষ্টি কথায় মন ভোলায় আমার। আমি তাতে সাড়া না দিলেও আমি জানি তার ফলাফল কি হতে পারে। তুমি সতর্ক হতে চাও। গিরিশ আহত হবে স্বাভাবিকভাবে, কেননা সে অন্য পুরুষের অস্তিত্ব জেনে গিয়েছিল। ওতে গিরিশের আহত হওয়ার কথা নয়, কারণ অন্য পুরুষকে সে জানে। গিরিশের প্রাপ্য ভালোবাসা বাঁচিয়ে আমি তা দিয়েছি অন্য পুরুষকে, আর তুমি বলছো গিরিশ আহত হবে না? তুমি গিরিশকে ভালোবেসেছো কতকাল? আমার গিরিশ প্রেম কি তোমার কাছে অপ্রত্যাশিত মনে হচ্ছে? অপ্রত্যাশিত নয়, তবে সব কিছুরই একটা নির্দিষ্ট সময়কাল থাকে, প্রেমেরও। তবে তো বলতে হয় জন্ম জন্মান্তরের ঘটনা। সঠিক সময় আমিও জানি না। বেশ, আবার চেষ্টা করা যাক। তবে একটা জাল তৈরি করো, আর তার মধ্যে বন্দি করো গিরিশকে। আমি তোমাকে সাহায্য করব। কিন্তু গিরিশ ইতিমধ্যে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। আমি তোমার প্রতি শ্রদ্ধাশীল, তোমাকে ভালোবাসি, তাই তোমাকে গিরিশহীন করতে পারবো না। এভাবে বলছো কেন? আমি দ্বিধাগ্রস্ত গিরিশের দ্বিধা বিভক্ত হওয়া নিয়ে। আমাকে কোনো কিছু ব্যাখ্যা করো না, অনুমতি নাও নিজের মস্তিষ্কজাত চিন্তার কাছ থেকে, বা পুলকিত সাড়া দাও হৃদয়ে উৎসারিত ভালোবাসায়। আত্মকেন্দ্রিক যুক্তি সকল কাজে আসছে না। আমি তোমার থেকে গিরিশকে বিচ্ছিন্ন করতে পারছি না। তুমি কি ভাবছো তুমি নতুন কিছু করছো, যা পরিবর্তনশীল নিজে থেকেই, বা যা ক্ষণভঙ্গুর তা থেকেই তৈরি করে নিতে চাইছো চিরস্থায়িত্ব? গিরিশকে তবে স্বীকার করতে হবে তোমার অস্তিত্ব সহ। না হলে তৈরি করে নাও নিজের গিরিশ, যার সঙ্গে পরিচয় নেই আমার, বা নিজস্ব জনিপথে প্রসবিত হও পুনরায় নিজস্ব পৃথিবীতে।
বেশ, এবার বুঝিয়ে বলো তো, কেন তুমি বিয়ে করছো না ওকে? তোমরা দুজন যে বিয়ে করেছো, এই ব্যাপারটা বেশ মুগ্ধ করে আমাকে। আমি তোমাকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধাও করি, তবুও আমার মনের আসল কথাগুলো বলবার মতো সেই আত্মবিশ্বাসটাই পাচ্ছি না। এসব তুমি আমাকে বলছো কেন? কি বলি বলো তো? আমি কিছুই ঠিক করতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি, আবার শ্রদ্ধাও করি। আমাকে সবকিছু বলবার এটা কি সঠিক ব্যাখ্যা হলো? কেননা আমার মনের আসল কথাটা আমি তো বলতেই পারছি না, তার আগেই মগজ শাসন করছে আমাকে। কেন? মাথায় আর মনে সমস্যাটা কি? আমি বুঝি আমাকে আরো যুক্তিসঙ্গত আচরণ করতে হবে, আরো স্বার্থপর হওয়া উচিত। তাই বলে তোমার বিয়েটা ভেঙে যাক তেমনটাও আমি চাই না। কোনো কিছু ভাঙা হয়তো তোমার ধাতে নেই, কিন্তু ইতিমধ্যেই তুমি এমন কিছু ভেঙে বসে আছো যা ভাঙবার কথা ছিল না। এমন ভাবে বলো না, আমি নিজেকে আর ক্ষমা করতে পারছি না। ক্ষমা যাচনার প্রশ্নই ওঠে না। আমার যেন নিজেকে সহ্য হচ্ছে না আর। দেখো, কেউই কাউকে ক্ষমা করছে না। যা আছে তা আছে, যা নেই তা নেই। যা ঘটা সম্ভব তাই ঘটবে, যা সম্ভব নয় তা হবে না। আমি তোমার সাহায্য প্রত্যাশা করি। আমি তোমাকে সাহায্য করতে রাজি, কিন্তু তোমাকেও আমাদের দুজনের অন্তর্বর্তী স্বচ্ছতার দায়িত্ব নিতে হবে। আমি নিঃশর্ত সমর্পণ করলাম। বেশ, তাহলে বলো তোমার গিরিশ প্রেমের প্রকৃত কারণ। গিরিশ প্রেম একটি অনুভূতি যে আমার অন্তরে প্রবাহিত হয় নদীর মতো। তুমি গিরিশের স্ত্রী, তুমি তা ভালো করেই জানো। তুমি তোমার কথা বলো। তুমি যেভাবে গিরিশকে বোঝো আর যেভাবে গিরিশকে চাও, দুটোই কি একরকম? বিষয়ভিত্তিক শ্রেণীবিন্যাসে বুঝতে চাইছো আমার প্রেমাস্পদকে? আমি কেচ্ছা কাহিনীতে আগ্রহী নই। নির্দিষ্ট বক্তব্যই আমি পছন্দ করি। গিরিশের মধ্যে প্রেমে প্রাপ্তির আস্ফালন কখনোই দেখা যায়নি। সে নীরবে হেঁটে যায়, কিন্তু তার কাছে কেউ প্রেম প্রার্থী হয়ে আসলে বঞ্চিত হয় না। গিরিশ প্রকৃত প্রেমিক। ভবিষ্যৎ পরিকল্পনা করেছো কিছু? না, তেমন কিছু নেই। কেন জানি না, তোমার এই প্রশ্নের উত্তর দিতে আমি কিঞ্চিত দ্বিধাগ্রস্ত। কেন? তুমি নির্দ্বিধায় বলো। ভাবছি ওকে বিয়ে করব। আরও? সেটা ওকেই জিজ্ঞেস করো, ও তোমার সব প্রশ্নের উত্তর দেবে। তোমার আমার মধ্যে কথা হচ্ছে, এখানে তৃতীয় ব্যক্তি আসে কিভাবে? ও আমাকে বলেছে ও এই বিয়েতে রাজি, কিন্তু ওর অপারগতা নিয়ে ও দ্বিধাগ্রস্ত। কেন? ন্যাকামো করো না, কেননা তুমি ওকে বিয়ে করে ফেলেছো তাই। এটা একটা সমস্যা হলো? এটাই তো সমস্যা, কেননা তোমরা বিয়ে করা বর বউ। আমার তো কোনো সমস্যা হবে না যদিও তোমাকেও বিয়ে করে। কেন? আমার কোনো সমস্যা নেই এজন্যে কারণ তোমাকে আমারও খুব ভালো লাগে। তাছাড়া ভগবান তো মানুষকে কোনো নির্দিষ্ট কাউকে ভালোবাসার ক্ষমতা দিয়ে পাঠাননি। এর মধ্যে আবার ভগবানকে টানছো কেন? তাকে আর আলাদা করে ডাকতে হয় না, তিনি সর্বত্রই আছেন। আমি তো দেখতে পাই না। আছে, চোখ মেলে দেখো।
তাহলে সমস্যাটা কোথায়? গিরিশ আর নাগর দুই পুরুষকে একসঙ্গে ভালোবাসা। কি করে হলো এটা? যেমন করে হয় আমার ক্ষেত্রে, হঠাৎ পেলাম এক নতুন পুরুষ, আর আমার ইচ্ছে হলো তার স্বাদ আস্বাদন করবার। এই জটিল চাপ তুমি নিতে পারবে তো? বিবাহিত গিরিশেই হচ্ছে না, তাই আবার অচেনা পুরুষ? খেপেছ? তুমি কি ভাবছো আমি এই নাগরকে সারা জীবন বয়ে বেড়াবো? আমি শুধুই একটা রমণের অভিজ্ঞতা অর্জন করে এটা বুঝতে চাই গিরিশ ছাড়া আমাকে কেউ তৃপ্ত করতে পারে কিনা। আর তৃপ্ত হয়ে আমি যদি আমার নাগরকেই সব সমর্পণ করি, তাহলে আমি গিরিশের জীবন থেকে চিরতরে সরে যাব। এমনতর পরীক্ষা নিরীক্ষার কারণ? তেমন কিছুই না, আমি শুধু দেখতে চাই। সোজা কথায় বলো তো, তুমি কি করতে চাইছো? আমি শুধু দেখতে চাই অন্য পুরুষের দেওয়া সুখ আমার শরীর ছুঁয়ে মনে যেতে পারে কিনা, যা সাহায্য করে আর সফল হয় আমার মনের মানুষকে ভুলে যেতে। ও, তাহলেই তুমি গিরিশকে ভুলে যাবে? হ্যাঁ, ভুলে যাব যাকে আমি ভালোবেসেছিলাম। কেননা এভাবে বাঁচাটা আমার পক্ষে মুশকিল। তাহলে তুমি কিভাবে বাঁচতে চাও? তোমার মতো। कजरारी तेरी इन अखियन में प्यारे भरा हुआ कछु टोना है, तेरा तो हसन औरों का मरन, बस जान हाथ से खोना है। क्या खूबी हुस्न बयान करूं, तू तो सुंदर श्याम सलोना। কি ভাবলে? নিজের সুখের জন্য কি ঠিক করলে? কোন ব্যাপারটা? গিরিশের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে, নাকি এতক্ষণ ধরে যা বিবৃত করলাম তাই নিয়ে? দুটোই। আমি তো তোমাকে সবই বলেছি খোলাখুলি। গিরিশকে ছাড়া আমি বাঁচতে পারবো না, কিন্তু কোথাও যেন একটা সহজাত আবেগ আমাকে পীড়ন করে। আমি জানি না এটা অস্বাভাবিক নাকি অত্যন্ত নাচরবান্দা দৃঢ় সংকল্প কামের বাসনা। গিরিশকে কখনো তোমার রমণ সঙ্গী করেছো? কি, চুপ কেন? তুমি তো জানোই তুমি তার স্ত্রী। হ্যাঁ, আমি তার স্ত্রী, কিন্তু তাতে কি? তুমি তো ওকে জানো। হ্যাঁ জানি, তাতে কি? হলো না। আমি ওকে এত ভালোবাসি, তবু কিছু হলো না। কেন হলো না বলো তো? তোমার কি মনে হয়? তোমার হয়? প্রশ্নটা কিন্তু আমি তোমাকে করেছি। কিন্তু আমরা তো ওকে নিয়ে কথা বলছি, আর তুমি তো আমাকে জেরা করছো না। বলো না, কেমন হয় তখন তোমার? रे त न न रे ना रे न
আমার তোমার থেকে সাহায্য প্রয়োজন। ঠিক বুঝতে পারছি না কিসের জন্য সাহায্য চাইছো। জানি না, আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে ভেতরে। অনুভূতি? সেই নাগর রমণের অনুভূতি। বেশ, তবে এরকম না করে সেটার মজা নাও। সেটা অনৈতিক হবে। ওটা নির্ভর করে। নির্ভর করে কিসের ওপর? ওটাও নির্ভর করে। তুমি এবার নির্বোধের মতো কথাবার্তা বলছো। আর তোমার কথাগুলো খুব বোধসম্পন্ন বোধ হচ্ছে। তুমি কামের তাড়নায় চাইছো নাগর, আর প্রেমের তাড়নায় চাইছো অন্য মহিলার স্বামীকে, আর অবিরত প্রশ্ন তুলছো নৈতিকতার। কিন্তু তুমিই পারো আমাকে সাহায্য করতে। কেন তোমার বারবার মনে হচ্ছে যে তোমার আমার সাহায্য প্রয়োজন? আমি জানি তুমি মানুষটা খাঁটি। বাহ, যেহেতু তোমার মনে হচ্ছে যে আমি খাঁটি মানুষ, সেহেতু তুমি আমার কাছ থেকে যা খুশি তাই চাইতে পারো। আমি সাহায্য চেয়েছি শুধু। দেখো, নিজে নিজেকে ছাড়া ভালো সাহায্য আর কেউ কাউকে করতে পারে না। তবু আমাকে বঞ্চিত করো না। তোমার প্রতি আমার আংশিক সমর্থন আর আংশিক অসমর্থন দুটোই রইল।
हरिर्हि विदद्यान् मम सर्वरक्षां न्यस्तां हि पद्मं पतगेन्द्रपृष्ठे दरारिचर्मास्यगदेषु चापः पाषाणदधानोष्ठगुणोष्ठबाहु जलेषु मां रक्षत्पश्य मूर्तिर्यादो गणेभ्यो वर्णस्य पाशात् स्थलेषु माया वटुवामनुव्यात् त्रिविक्रमाख्येवत विश्वरूपः दुर्गेष्टव्याजिमुखादिशु प्रभु पायान् नृसिंहो सुरयूतपादि विमुञ्चतो यस्य महाट्टहासं दिशोर्विनेदुन्यपतश्च गर्भः रक्षत्तसौ माध्वनियज्ञकल्पः स्वनष्टयोनिधरो वराह
লোকটার বয়স 45। একটা 3 কামরার ফ্ল্যাটে লোকটা তার স্ত্রীকে নিয়ে থাকে। তার বাবা মারা গেছে গত 6 মাস হলো। লোকটা রোজ বিকেলবেলা লেকের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরে, হেঁটে হেঁটে। এমনই এক সন্ধ্যায় লোকটা লেকের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে ফেরার সময় দেখে লেকের বেঞ্চে তার বাবা বসে আছে। লোকটা একটু অবাক হয় না, বরং এগিয়ে গিয়ে বাবাকে প্রশ্ন করে, কি বাবা, তুমি এখানে? বাবা বলে, সন্ধেবেলা মাঝে মাঝে এখানে বসে থাকতে বেশ লাগে, আর তাছাড়া আজকাল তো মানুষজনকে বেশি দেখি না, তাই মাঝে মাঝে মানুষ দেখতে ইচ্ছে করে। ছেলে বলে, বাবা ভালো আছো তো? তোমার কেমন শুকনো দেখাচ্ছে। বাবা বলে, মাঝে শরীরটা একটু খারাপ হয়েছিল, তবে এখন ভালো আছি। কিছুক্ষণ বাবার সাথে কথা বলার পর লোকটা চলে যায়। পেছনে ঘুরে তাকিয়ে দেখে বাবা তখনও ওখানে বসে। ভদ্রলোক ঘাবড়ে যায়। বাড়ি ফিরতে ফিরতে ভাবে, সে কি পাগল হলো? তার বাবা 6 মাস হলো মারা গেছে, তাহলে বাবাকে সে দেখলো কি করে? ফিরে এসে সে স্ত্রীকে কিচ্ছু বলে না। পরের দিন অফিস থেকে ফেরার সময় সে ওই বেঞ্চের দিকে তাকায়, দেখে ভদ্রলোক নেই, তার বাবাও নেই। বাড়ি ফিরে আসে। একদিন রোববার সন্ধ্যাবেলা কোনো এক কাজে ধর্মতলা থেকে ফিরছিল। দেখলো ভিক্টোরিয়ার সামনে ওর বাবা দাঁড়িয়ে আছে। সে আবার এগিয়ে গেল বাবার কাছে, গিয়ে বললো, কি ব্যাপার বাবা, তুমি এখানে? বললো, অনেকদিন ময়দানে আসি না, তাই একটু এলাম। আর আমি জানতাম তুই আজকে এখান দিয়ে বাড়ি ফিরবি। আগের দিন তোকে দেখার পরে আবার তোকে একটু দেখতে ইচ্ছে করলো। ভদ্রলোক আরও ভয় পেয়ে গেলেন। বাড়ি ফিরতে ফিরতে ভাবলেন তার মাথাটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, নাহলে ক্রমাগত সে তার মৃত বাবাকে কিভাবে দেখছে। সে তখন যায় একজন সাইকিয়াট্রিস্টের কাছে, গিয়ে বলে, আমি আমার বাবাকে দেখতে পাচ্ছি। তখন সাইকিয়াট্রিস্ট বলেন, এটা আশ্চর্য হওয়ার কি আছে, সবাই বাবাকে দেখতে পায়। তখন বলছে, না বুঝতে পারছেন না, আমার বাবা কিন্তু 6 মাস আগে মারা গেছে। তখন ডাক্তারটি বলে, তাহলে বোধহয় আপনি আপনার বাবাকে হ্যালুসিনেট করছেন। তখন ভদ্রলোক বলে, না আমি বাবার সাথে কথাও বলেছি, শুধু দেখিনি। বলে, আপনি কি আপনার বাবাকে একই জায়গায় দেখতে পান? বললো, না, প্রথম দিন তাকে দেখেছি লেকের মাঠে, তার পরের দিন তাকে দেখেছি ভিক্টোরিয়ায়। আর অদ্ভুত ব্যাপার, মাঝখানে একদিন বাবার শার্টের পকেটটা ছিল ছেঁড়া। ফিরে এসে আলমারি খুলে দেখি বাবার ওই শার্টটা আলমারিতে ভাঁজ করা, পকেটের কাজটা ঠিক ওইভাবেই ছেঁড়া। ভদ্রলোক বললেন, এই ওষুধগুলো খান, বাড়ি যান, দেখবেন ঠিক হয়ে গেছে। ভদ্রলোক বাড়ি ফিরলেন, স্ত্রীকে কিচ্ছু জানালেন না। চান করছেন, চান করে বেরোলেন, স্ত্রীকে বললেন, একটু চা খাওয়াবে? স্ত্রী ঘর থেকে সবে বেরোতে যাবেন, ঠিক সেই সময় কলিং বেল বাজল। ভদ্রমহিলা নিচে দরজা খুলতে গেলেন। কিছুক্ষণ পর ঘোমটা দিয়ে ঘরে ফিরলেন। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কে? ভদ্রমহিলা শান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন, বাবা এসছে। আমি একটা আবদার করতে পারি? অবশ্যই। আমি তোমায় গিরিশ বলে ডাকতে পারি? তুমি আমাকে তোমার বাবার নাম ধরে ডাকতে চাইছো কেন? আমি শুধু তোমাকে গিরিশ বলেই ডাকতে চাই।
আমাকে তোমার বাবার নাম ধরে ডেকে তুমি কি সেই পুরনো তৃপ্তি পেতে চাও? না, আমি তোমাকে বাবার সাথে বদলে নিতে চাই। তা কি তোমাকে কোনো বিশেষ তৃপ্তি দেবে? হতে পারে। আমি তাকেই ভালোবাসছি যার থেকে আমি পাচ্ছি আমার পিতার পরিচিত উষ্ণতা, আলিঙ্গন ও বীর্যরস। যে পিতৃবিন্দু থেকে আমার উৎপত্তি, তার কাছেই আমি প্রণত হচ্ছি বারংবার। গিরিশ তোমার পিতা, এই দুটি ব্যক্তি, তার মাঝে আমার অবস্থান কোথায়? জনিতে। তুমি তোমার অবস্থান সম্বন্ধেও আমাকে আলাদাভাবে কোনোদিনও কিছু বলনি। আমি প্রয়োজন বোধ করিনি, তাই। তোমার যাবতীয় প্রয়োজনীয়তা সবই কি তোমার পিতা এবং গিরিশকেই ঘিরে? আমার অস্তিত্বই তাদেরকে ঘিরে। অস্তিত্ব? তোমার পিতার অস্তিত্ব তার ঔরসে, গিরিশের অস্তিত্ব তার মৃত্যুতে, তোমার অস্তিত্ব শুধুই স্মৃতিতে। তুমি ভুলে যাচ্ছ আমি মৃত মানুষদের ভালোবাসি। তাই আমার পিতা এবং গিরিশ আমার কাছে সব কিছু। তোমার ভালোবাসা পেতে গেলে তাহলে আমাকেও মৃত হতে হয়। তোমার মনে পড়ে ভালোবেসে তুমি কিভাবে আমাকে গভীরে টেনে নিয়েছিলে? হ্যাঁ, আমি প্রথম থেকেই আসক্ত ছিলাম তোমার প্রতি। তাই তোমাকে দিতে পেরেছি আমার প্রথম ভালোবাসা। সেই ভালোবাসার প্রক্রিয়া কিছু মনে করতে পারো কি? এ কিরকম প্রশ্ন হলো? আমরা চিরকালই একই রকমভাবে তা সম্পাদন করেছি, যেমন করে প্রকৃত প্রেমিক প্রেমিকারা। ওরকম না, সমস্তটা বলো। কীরকম? আমরা ঠিক কী করেছিলাম? আমি এই বিষয়ে আর কথা বলতে রাজি নই। তোমার মনে আছে সেদিনকে আমি তোমার নিচে শুয়েছিলাম আর তুমি আমার ওপরে? হ্যাঁ, তাহলে তোমার এটাও নিশ্চয়ই মনে আছে যে প্রতিবার সোহাগ জল উগড়ে দেবার সময় তুমি
কেঁপে কেঁপে উঠেছিলে? হ্যাঁ, মনে আছে। আমার ক্ষেত্রে চিরকালই ওরকমই হয়। আর প্রতিটি শীতকার শ্বাসে তুমি কার নাম উচ্চারণ করেছিলে? তোমার নাম। না। না মানে? আমার প্রতিটি তৃপ্ত নিঃশ্বাসে আমি শুধু তোমাকেই খুঁজেছি তখন। না, তুমি বলেছিলে গিরিশ। অসম্ভব। সেদিন তোমার দু চোখ বন্ধ ছিল, আর গভীর শ্বাস মোচনের মধ্যে দিয়ে তুমি বলেছিলে গিরিশ। খুব চাপা কিন্তু গভীর। এই হতেই পারে না। এমনটাই কিন্তু হয়েছিল। তুমি এখন কেন বলছো এইসব? সেদিন আমার দু চোখ ছিল খোলা, তোমার দু চোখ বন্ধ ছিল, আর তা দিয়ে মোচিত অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছিল তোমার দুগাল বেয়ে। সে অশ্রু কি আনন্দের, বেদনার, না রাগমোচনের সুখানুভূতি? না, আমার মনে নেই। তুমি আজকাল আর কিছুই মনে রাখতে পারো না। रास रचो है रास रचो है जमुना किनारे कान्हा रास रचो है रास रचो ओ गोपी नाचे ग्वाला नाचे नाचे सखी जन नाचे ग्वाला नाचे गोपी नाचे ग्वाला नाचे नाचे सखी जन मन में रोए गयो सखी पावन पावन ओ रास रचो है जमुना किनारे कान्हा रास रचो है रास रचो है। গিরিশ তোমায় মানসিক নির্যাতন করে? কখনো কখনো ও আমাকে মানসিকভাবে রুদ্ধ করে দেয়। কোনো কোনো ক্ষেত্রে ও যেন আমার মনের প্রভু হয়ে বসতে চায়, আর আমার মনকে ঠেলে দেয় ঘোর তমিশ্রায়। এমনটাও করে কিভাবে? আমায় জিজ্ঞেস করছো? এটা তো তুমি আমার চেয়ে ভালো জানো। পুরুষরা সবসময় ভিন্ন ভিন্ন নারীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আচরণ করে। যেভাবে ও তোমাকে নির্যাতন করে সেভাবে ও আমাকে নির্যাতন করবে না। আমাদের ক্ষেত্রে এই পার্থক্যটা কীরকম? ভাবছো কি করে যে আমি তোমায় সব বলবো? কেননা আমি তোমাকে ভালোবাসি তাই। ভালোবাসো? কবে থেকে তোমার এই ভালোবাসা শুরু হলো? আমি যবে থেকে গিরিশকে ভালোবাসতে শুরু করেছি তবে থেকে আমি তোমাকেও ভালোবাসতে শুরু করেছি। তুমি আদৌ জানো
ভালোবাসা জিনিসটা কি? ওতে অত জানার কিছু নেই। তবে তুমি বোঝো কি করে যে তুমি আমাকে ভালোবাসছো? বললাম না, ওতে অত জানার কিছু নেই, তাই ওতে অত বোঝারও কিছু নেই। তুমি তবে আমায় ভালোবাসো? বাসি তো। তবে তো তোমার প্রতি আমার ভালোবাসারও গুরুত্ব পাওয়া উচিত। তা আমি জানি না। আমি তোমার ভালোবাসার পরোয়া করি না। তুমি কেন আমায় এত ভালোবাসো? বলবো না, ওটা জেনে তোমার লাভ নেই। राधा मदन मोहन राधा गोपीनाथ राधा रमण लाल। তোমাকে একটা ব্যাপার বলতে পারি? নিশ্চিন্তে। তুমি অচিরেই মারা যাবে। আমি একা নই, আমরা সবাই একদিন মারা যাব। না, তুমি মারা যাবে কারণ তুমি চিরকাল শুধু আমাকেই ভালোবেসে যাবার অঙ্গীকার করেছো। কেন? আমার বাবাও মারা গিয়েছিলেন কারণ তিনিও চিরকাল শুধু আমাকেই ভালোবেসে যাবার অঙ্গীকার করেছিলেন। এই কারণে তোমার বাবা মারা গেলেন? গিরিশও মারা গিয়েছিল কারণ সে চিরকাল শুধু আমাকেই ভালোবেসে যাবার অঙ্গীকার করেছিল। কিন্তু গিরিশ তোমার বাবা ছিলেন না কি? গিরিশ আমার বাবা এবং গিরিশ 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 ও বাবা দুজনেই আমাকে কেন্দ্র করে সব ভালোবাসার কথা বলেছিলেন। দুজনেই আজ পরলোকগত, তাই আমি তোমাকে নিয়ে ভীত। ভেবো না, আমি মরবো না। কেন? আমি গিরিশ নই। श्रीरामकृष्णाय नमः। अस्य श्री सर्वमन्त्रोत्कीर्णं मन्त्रस्मूलप्रकृति पुरुषः ऋषि अनुष्टुप् जगति छन्दः श्री महाविद्या दैवता
निराकार आद्यशक्तिः ह्रीं ह्रीं ह्रीजं क्रौं कीलकं गायादि सर्वमन्त्रणा पवित्रमोचनार्थे धर्मार्थकाममोक्षादिका मनुष्मकण्डकोपमान संचित सकल जन्म मरण सुख दुख हमल मोक्ष द्वारा श्री परमेश्वर प्रीत्यर्थम सर्वमंत्र जपम करिष्ये।
তুমি বুঝতে পারছো না, আমি বুঝতে চাইছিও না। ওটা একটা স্বপ্ন ছিল। না, এটাই বাস্তব। ওটা একটা স্বপ্নের মতো ছিল। আমার তো মনে হয় বাস্তবের মতো। একটা স্বপ্ন যেন বাস্তবের মতো। একটা বাস্তব যা ছিল স্বপ্নের মতো। গিরিশ ছিল আমার বাবা। আমিও তোমার পিতা। তুমি গিরিশ। যা বাস্তব ভাবছিলাম তা ছিল একটা স্বপ্ন। গিরিশ ছিল একটা স্বপ্ন। আমিই গিরিশ। গিরিশ ছিল আমার বাস্তবতা। স্বপ্ন ও বাস্তবতা ভিন্ন ভিন্ন। আমি চাই গিরিশই হোক আমার বাবা। আমিই গিরিশ। তুমি গিরিশ নও। আমি তোমার জনক। কিন্তু আমি তোমার কন্যা নই। আমি তোমার প্রেমিক। না, আমি তোমার গর্ভধারিণী। তুমি আমার কন্যা। তুমি গিরিশ। এটা একটা স্বপ্ন। এটাই বাস্তব। এটা বাস্তব হতেই পারে না। এটা স্বপ্ন হতেও পারে না। এই পরিস্থিতি না স্বপ্নের মতো না বাস্তবোচিত। অথবা দুরকমভাবেই বলা যায়, স্বপ্ন এবং বাস্তব। গিরিশ কোথায়? গিরিশ মারা গিয়েছে। না, গিরিশ মৃত নয়। আমি গিরিশ। তুমি গিরিশ নও। গিরিশ ছিল আমার বাবা। আমি তোমার বাবা।
গিরিশ আছে, গিরিশ নেই।